হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 6টার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু ফর্ম অলরেডি কিন্তু ফিল আপ চলছে, তাই যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে, কারণ এরপরে কিন্তু পরে সার্ভার প্রবলেমও থাকতে পারে। সেই কারণে যারা যারা এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু করে নেবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আমাদের কিন্তু অলরেডি ব্যাচ চলছে, তোমরা চাইলে সেই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা চাইলে ওল্ড ব্যাচে যুক্ত হতে পারো, লেটেস্ট ব্যাচে যুক্ত হতে পারো। ওল্ড ব্যাচে যুক্ত হলে সমস্ত মেটেরিয়ালস একসঙ্গে পাবে, লেটেস্ট ব্যাচে যুক্ত হলে রুটিন অনুযায়ী পাবে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। আজকে সেটা আমরা বারবার করে একটা কথা বলছি যে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত যে পাঠ্য বইগুলো রয়েছে সেখান থেকে ভালো করে পড়ে নিলে কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে জিকের ক্ষেত্রে। সেই কারণে আজকে আমরা সেখান থেকে একটা কিন্তু করাবো। আজকে আমরা যেটা করাবো তার মধ্যে একটা পার্ট হচ্ছে দিল্লি সুলতানি। দিল্লি সুলতানি থেকে আজকে একটা অংশ কিন্তু আমরা আজকের প্রশ্নে রেখেছি। বলছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে? দেখো, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ভারতবর্ষে 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্যটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বা সূচনা হয়েছিল। ঠিক আছে, ইলবাড়ি তুর্কি সাম্রাজ্যের হাত ধরে তার হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক, যিনি দাস বা স্লেভ ডাইনাস্টির সম্রাট ছিলেন। ঠিক আছে, বা দাস বংশের প্রতিষ্ঠাতা, এইটা প্রশ্নটা আসে কখনো কখনো যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে, তো সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? দিল্লি সুলতানি যে ছিল সেই দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? দিল্লিতে, আগ্রাতে, লাহোরে, মুলতানে। দেখো, ইসলামিক ইনভেশন যখনই হয়েছিল, ইসলামিক ইনভেটার্সরা যখনই এসেছিল তাদের কিন্তু টার্গেট থাকতো আগ্রা আর দিল্লিকে ক্যাপচার করা, এবং তারা কিন্তু এই দুটো শহরকেই কখনো কখনো কি করতেন, রাজধানী হিসেবে তৈরি করতেন। তো দিল্লি সুলতানের রাজধানী ছিল দিল্লিতে, অপশন নাম্বার এ। এরপর দিল্লি সুলতানের সব থেকে বিখ্যাত সুলতান কে ছিলেন? দেখো, দিল্লি সুলতানি কিন্তু কোনো একটা নির্দিষ্ট বংশ এই সাম্রাজ্য পরিচালনা করেনি, এখানে অনেকগুলো বংশ কিন্তু পরপর সাম্রাজ্য পরিচালনা করেছে। ঠিক আছে, তো যার মধ্যে আমরা দেখলাম দাস বংশ, তারপরে বলবন আসবে, খলজি আসবে, এক এক করে আসবে, তুগলক আসবে। ঠিক আছে, এদের মধ্যে সব থেকে যেই বংশ সবচেয়ে বেশি বিখ্যাত ছিল, যে সুলতান, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির জেনারেল কে ছিল? জেনারেল কে ছিল যার হাত ধরেই গোটা ভারতবর্ষে একটা সময় আলাউদ্দিন খলজি নিজের সুলতানি সাম্রাজ্যের যে পতাকা সেটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পেরেছিলেন? কি ছিল তার সেনাপতির নাম? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসবো। পরের নাম্বার, দিল্লি সুলতানের সময় ভারতে প্রথম মুদ্রা চালু করেন কে? প্রথম মুদ্রা বা তামার নোট কে প্রথম চালু করেছিলেন? তামার নোট প্রথম কে চালু করেছিলেন, মানে নিজের থেকে নতুন করে মুদ্রা চালন কে করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, নাকি ফিরোজ শাহ তুগলক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে কি বলা হয়? পাগলা রাজা। পাগলা রাজা কেন বলা হয়? কারণ তার যে বিভিন্ন রকমের পলিসিগুলো ছিল সেগুলো অবশ্যই দূরদর্শী চিন্তাভাবনার সাথেই নেওয়া ছিল সেই পলিসিগুলো, বাট সেগুলোকে যে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, সেই দক্ষতা মোহাম্মদ বিন তুগলকের ডিসিশনগুলোতে কিন্তু বোঝা যায় না। তো সেই কারণ থেকে পাগলা রাজা বলা হয়। তো তার মধ্যে এই তামার নোটের ব্যাপারটা কী ছিল, এটা তোমরা প্রত্যেকে জানো, যে সোনার কয়েন এই বাজার থেকে তুলে তামার কয়েন প্রচলন করা, এবং তারপর সেটা এত জাল বেরিয়ে যায় যাতে করে পুনরায় আবার বাজারে স্থিতিস্থ অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য সোনা ফিরিয়ে দিতে হয় মার্কেটে তামার পরিবর্তে। ঠিক আছে, এরপর দিল্লি সুলতানের সময় ভারতে প্রথম রাজস্ব ব্যবস্থা চালু করেন কে? প্রথম রাজস্ব ব্যবস্থা বা ভূমি রাজস্ব ব্যবস্থা কে চালু করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, নাকি কুতুবউদ্দিন আইবক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজি কি করেছেন? জমি রাজস্ব ব্যবস্থা চালু করেছেন। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আমরা দেখব একটা বিষয়
এই যে আলাউদ্দিন খলজির, এটা তো আমরা দেখলাম ভূমি রাজস্ব ব্যবস্থা। এরপর আমরা দেখব যখনই ওই মুঘল পিরিয়ডটা আসবে, মুঘল পিরিয়ড আসার সময় আমরা এর পরের ক্লাসেই করে নেব সেটা, সেখানে আফগান নেতা ফরিদ খাঁ, যে পরবর্তীকালে শের খাঁ এবং শের শাহ নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন, তিনি কিন্তু আরও বিপুল পরিমাণে পরিবর্তন করেন ভূমি রাজস্ব ব্যবস্থাকে, যেখানে তিনি কবুলিয়ত এবং পাট্টা প্রথা চালু করেন। তো এগুলো পরপর কিন্তু সবগুলোই কানেক্ট করে করে তোমরা পড়বে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কে ছিলেন? খলজি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান, এবং জালালউদ্দিন খলজির পর জালালউদ্দিন খলজিকে হত্যা করে তারপর তিনি সিংহাসনে বসেন, ঠিক আছে? দিল্লি সুলতানের সময় ভারতের প্রথম সামরিক ব্যবস্থা কে চালু করেছিলেন? সামরিক ব্যবস্থা চালু করা, সিরি নামে একটা শহর তৈরি করা যেখানে সমস্ত সেনাবাহিনীরা থাকবে, ঠিক আছে? মানে সেনা ঘাঁটি যেটাকে আমরা বলবো, সিরি নামে একটা একটা শহর তৈরি করেছিলেন, ঠিক আছে? এই সিরি শহরটা তৈরি করেছিলেন যেখানে কি জন্য? একটা সেনা ঘাঁটি, সেনাবাহিনী থাকার জন্য একটা ঘাঁটি তিনি নির্মাণ করেছিলেন। তো এই যে সেনাবাহিনী নির্মাণ করা যে ঘাঁটিটা, সিরি শহরটা, তো তার হচ্ছে সামরিক ব্যবস্থার যে মাস্টারি বা তার সামরিক ব্যবস্থার যে দূরদর্শিতা সেটাকে কিন্তু প্রকাশিত করে। কার? এটা হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন নাম্বার এ। এরপর দিল্লি সুলতানের সময় ভারতে প্রথম বিচার ব্যবস্থা চালু করেন কে? প্রথম বিচার ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দিল্লি সুলতানিতে প্রথম বিচার ব্যবস্থা কে চালু করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। দিল্লি সুলতানের সময় ভারতে প্রথম বিচার ব্যবস্থা চালু করেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবুদ্দিন আইবকের জামাতা, ঠিক আছে? তোমরা দেখবে বইয়ের মধ্যে ওই জামাতা ভাষাটাই লেখা থাকে, মানে এক কথায় জামাই। এবং ইলতুৎমিশ ছিলেন এমন যিনি দুইবার খলিফার অনুমোদন লাভ করেন, ঠিক আছে? খুব সম্ভবত 1229 খ্রিস্টাব্দে তিনি খলিফার অনুমোদন লাভ করেন, এবং তারপর তাকে সকলে কিন্তু সুলতান হিসেবে গ্রহণ করে। কারণ যেহেতু তার মধ্যে সুলতানের শরীরে রক্ত তার মধ্যে ছিল না, যেহেতু তিনি জামাই ছিলেন, পুত্র ছিলেন না, সেই কারণে তাকে কিন্তু দুবার করে অনুমোদন লাভ করতে হয়। দিল্লি সুলতানের সময় ভারতে প্রথম শিক্ষা ব্যবস্থা চালু করেন কে? মানে নিজস্ব শিক্ষা ব্যবস্থা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক। মানে যেখানে মক্তব, যেখানে মাদ্রাসা ইত্যাদি শিক্ষা চালু হয়, কার সময়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা বলো তো, ফিরোজ শাহ তুগলকের কতজন দাস ছিলেন? টেক্সট বুকগুলোতে কিন্তু রয়েছে, তোমাদের কাছে টেক্সট বুকগুলো থাকলে তোমরা জানবে। আর যারা যারা সঠিক উত্তরটা জানো তারা তারা অ্যান্সারটা করে দেবে নিচে কমেন্টে। আমি প্রত্যেককে হার্ট রিয়াক্ট দিয়ে দেবো। যারা গোটা ক্লাসটা করছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে ফিরোজ শাহ তুগলকের কতজন দাস ছিল। দিল্লি সুলতানের সময় ভারতে প্রথম স্থাপত্য নিদর্শন কোনটি? কুতুব মিনার, লৌত মিনার, আলাই দরবাজা, ফিরোজ শাহ কোটলা। এগুলো সবই দিল্লির সুলতানি পিরিয়ডে তৈরি হওয়া একের পর এক বিভিন্ন রকমের স্থাপত্য নিদর্শন। বাট সবার প্রথম যেটা সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার কাজটা শুরু করেছিলেন কুতুবুদ্দিন, কিন্তু তিনি শেষ করতে পারেননি। ইলতুৎমিশের সময় এটা কিন্তু শেষ হয়, ঠিক আছে? এবং তিনি ওই কুতুবুদ্দিনের নাম অনুসারে কুতুব মিনার নামটা রেখেছিলেন। দিল্লি সুলতানের পতন কবে হয়? দেখো সময়টা কখন, যখন বাবর আসছে। বাবরের সাথে কার যুদ্ধটা হচ্ছে? ইব্রাহিম লোদির, তাই না? ইব্রাহিম লোদি কোন যুদ্ধ? প্রথম পানিপথ, তাই তো? প্রথম পানিপথের যুদ্ধ কবে? 1526। এবং এখান থেকেই দিল্লি সুলতানি চ্যাপ্টার শেষ, এবং তারপর কি চ্যাপ্টার শুরু হয়? মুঘল। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি সুলতানের সময় বিখ্যাত কবি কে ছিলেন? বিখ্যাত কবি আমের খুসরু, কিরণ শাহ, জয়সি, কুলহন। কি বলা হয় ভারতের কি তোতা পাখি, কাকে বলা হয়? আমির খসরুকে। আর দিল্লির সুলতানির সব থেকে গুরুত্বপূর্ণ যিনি ছিলেন কবি, তিনি হচ্ছেন আমির খসরু। তার লেখা বিখ্যাত গ্রন্থটার নামটা এখনই বলবো না, ওটা নিয়ে একটা আলাদা প্রশ্ন রেখেছি, ওটার পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দেবো এখনই। তো আমির খসরুকে কি বলা হতো? ভারতের তোতা পাখি বলা হতো। তারপর কি আছে? দিল্লি সুলতানি সময়ের বিখ্যাত গ্রন্থ কোনটি?
দিল্লি সুলতানের সময় বিখ্যাত গ্রন্থ? তাজুল মায়াসির, তাবাকাত ই নাসিরি, তারিক ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী। দেখো প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মিনহাজ ই সিরাজ রচিত তাবাকাত ই নাসিরি। ঠিক আছে, মিনহাজ ই সিরাজ রচিত তাবাকাত ই নাসিরি। প্রত্যেকটা চ্যাপ্টার, একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সেই সময়কার নির্দিষ্ট লেখক, কবি, সাহিত্যকর্ম, সাহিত্য সৃষ্টি ইত্যাদি সব কিছুই। সো তাবাকাত ই নাসিরি। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি সুলতানের সময়ের বিখ্যাত ইতিহাসবিদ কে? দিল্লি সুলতানের সময়ের বিখ্যাত ইতিহাসবিদ মিনহাজ ই সিরাজ, জিয়াউদ্দিন বারানি, শামস ই সিরাজ আফিফ, আমির খুসরো। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মিনহাজ ই সিরাজ। ঠিক আছে, মিনহাজ ই সিরাজ, অপশন নাম্বার এ হচ্ছে এখানকার সঠিক উত্তর। এরপর দিল্লি সুলতানের সময়ের বিখ্যাত কাব্য কোনটি? আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমির খসরুর লেখা বইটার নামটা জানবো আমরা, তো আমি এখানে নামটা আরেকবার পাশে লিখে দিচ্ছি। আমির খসরু। আমির খসরুকে কি বলো তো? ভারতের তোতা পাখি। এবং দিল্লি সুলতানের সময় বিখ্যাত কাব্যও আমির খসরুর লেখা, নূহ সিপিহার। একটু লিখে রাখবে নামটা বা দেখে রাখবে, নূহ সিপিহার। ঠিক আছে, সো দিল্লি সুলতানের সময়ের বিখ্যাত কাব্য হচ্ছে আমির খসরু রচিত নূহ সিপিহার। এরপর দিল্লি সুলতানের সময় বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? প্রত্যেকটা আমলে বিখ্যাত সঙ্গীতজ্ঞ থাকে, আমরা জানি, যার মধ্যে আমরা দেখব যখন মুঘল পিরিয়ড পড়বো তখন তানসেনের কথা জানতে পারবো, তাই না? ঠিক সেরকমই দিল্লি সুলতানের সময় কে ছিলেন? আমির খসরু, কিরণ শাহ, জয় সিং নাকি কুলহান? সঠিক উত্তর আমির খসরু, অপশন নাম্বার এ। তিনি কবি, একাধারে সঙ্গীতজ্ঞ ছিলেন। দিল্লি সুলতানের আমলে কোন পরিব্রাজক ভারত ভ্রমণ করেন? দেখো আমরা কিন্তু গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লেভেলের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেনের যে মান, যেহেতু এটা মাধ্যমিক বেসড এক্সাম আর গ্রুপ ডিটা তো 8 স্ট্যান্ডার্ড বেসড এক্সাম, সেই কারণে কোয়েশ্চেনের মান কিন্তু 6 থেকে 8-এর বইগুলোতে যেরকম আছে সেই রকমই হবে। সো দিল্লি সুলতানি আমলে কোন পরিব্রাজক ভারত ভ্রমণ করেন? মার্কো পোলো, ইবনে বতুতা, আল বিরুনি, ফাইহান। সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইবন বতুতা। এরপর ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? চীন, মরক্কো, পারস্য নাকি তুরস্ক? ইবন বতুতার লেখা বইয়ের নাম আমরা জানবো। সঠিক উত্তর ইবন বতুতা ছিলেন মরক্কোর বা মরক্কো দেশের বাসিন্দা। দেখো পরিব্রাজকরা কি করতেন, এই দেশ থেকে ওই দেশে যেতেন, সেখানকার সংস্কৃতি, কালচার সবকিছু নিয়ে তারা বই লিখতেন, তাই না? তো ইবন বতুতাও একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কি বলো? ইবন বতুতার ভারত ভ্রমণ সম্পর্কিত বইয়ের নাম কি? রিহালা, বা যেটাকে আমরা বলতে পারি কিতাব উল রিহালা। তাবাকাতি নাসরিতে আমরা দেখলাম মিনহাজ ই সিরাজের, মিনহাজ ই সিরাজ। আর তারিক ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী। এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, রিহালা বা কিতাবুল রিহালা। ঠিক আছে, নেক্সট, ইবন বতুতা সুলতানি যুগে আসছিল আমরা জানলাম, কিন্তু কোন সুলতানের আমলে তিনি ভারতবর্ষে এসেছিলেন? ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতবর্ষে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ইলতুতমিশ, কুতুবুদ্দিন আইবক। কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার এ, মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, এরপর কি আছে? এবার আমরা কিছু বেসিক জেনারেল নলেজের কোয়েশ্চেন পড়বো, যেগুলো পরীক্ষা আসে। এর আগে যেমন এসেছিল পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি, তো সেটা কি? সেটা হচ্ছে মেছো বিড়াল, তাই না? সো এবার বলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক কি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক সাদা গলা মাছরাঙা, মেছো বিড়াল, বিশ্ব বাংলার ব নাকি বাংলা ভাষা? দেখো এটা হচ্ছে, এটা পাখি, রাজ্য পাখির নাম, রাজ্য পশুর নাম, রাজ্য ফুল হচ্ছে ছাতিম। ঠিক আছে, আর এখানে সঠিক উত্তর হচ্ছে বিশ্ব বাংলার ব, অপশন নাম্বার সি। এরপর পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? এক্ষুনি আমরা জানলাম পশ্চিমবঙ্গের রাজ্য পশু, রাজ্য পশু কি? আচ্ছা মেছো বিড়ালটা না কোথাও কোথাও দেখবে এরকম লেখা আছে বাঘ রোল, বাঘ রোল। তো এটাও কিন্তু দেখে রাখবে ভালো করে, বুঝতে পেরেছ? সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, মেছো বিড়াল।
বা যেটাকে আমরা বলবো বাঘরোল। হ্যাঁ, অপশন নাম্বার এ, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? মেছো বিড়াল বা বাঘরোল। এরপর কি আছে? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? সাদা গলা মাছরাঙা, মেছো বিড়াল, কাক নাকি পায়রা? এটা হোমওয়ার্ক করো, এটা নিচে তোমরা জানাও সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের রাজ্যের রাজ্য প্রতীকের নকশা কে করেছেন? রাজ্য প্রতীকের যে নকশাটা, ঠিক আছে, এই যে মনে করো যে এই ব চিহ্ন দেওয়া যে নকশাটা, এই নকশাটা কে করেছেন সেটা তোমাদেরকে জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতি বসু নাকি প্রফুল্ল ঘোষ? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা আগামীতেও কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আসবো টপিক ওয়াইজ। অবশ্যই আমাদের কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 8-এর সিলেবাস ধরে ধরে ক্লাসেস চলছে। আগামী ক্লাসে আমরা আবার বাছাই করা প্রশ্ন নিয়ে আসবো আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। আর তোমাদের জন্য কিন্তু বেলা 12টা থেকে ইংরেজি ক্লাস চলছে প্রতিদিন। তোমরা কিন্তু অবশ্যই সেটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য নিজেদের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।